নমস্কার সকলকে, বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। ইস্ট বেঙ্গল ভার্সেস এফসি গোয়া ম্যাচ রয়েছে কালকে যুব ভারতীতে বিকেল 5টা থেকে। এবং আগের ম্যাচে ইস্ট বেঙ্গল কিন্তু জামশেদপুরের কাছে 2-1 হেরে এই মুহূর্তে কিন্তু চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে। এটা আমি এর আগেও বলেছিলাম, প্রতিটা ম্যাচের প্রতিটা পয়েন্ট এইবারের লিগে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিকজ মাত্র 39 পয়েন্টের কিন্তু এইবারে লড়াই এবং সব ক্যালকুলেশন কিন্তু একটা ম্যাচে হেরেই টপ অফ দ্য টেবিল থেকে 1 নম্বর থেকে এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল স্লিপ খেতে 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 অনেকটাই নিচে এই মুহূর্তে কিন্তু 5 নম্বরে এসে পৌঁছেছে। এবং যে টিমের এগেনস্টে ইস্ট বেঙ্গল কালকে নামতে চলেছে সেই টিমের কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন ইস্ট বেঙ্গলের থেকে বেটার। ডেফিনেটলি তারা 2টো ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ ড্র করেছে মানালো মার্কেজের ছেলেরা, এবং সেই টিমের এগেনস্টে কিন্তু ট্র্যাক রেকর্ড ইস্ট বেঙ্গলের আইএসএলে একদমই ভালো নয়। এখন অব্দি মাত্র একটা ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল এফসি গোয়ার এগেনস্টে জিততে পেরেছে। এমতো অবস্থায় ইস্ট বেঙ্গল হোম সাপোর্ট নিয়ে আবার একটা তাদের ম্যাচ খেলতে নামবে এবং বেশ কিছু চোট আঘাত সমস্যা কাটিয়ে বেশ কিছু প্লেয়াররা কিন্তু কালকে স্টার্টিং 11-এ ফেরার সম্ভাবনা রয়েছে। সবার প্রথম যে প্লেয়ারটার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে স্টার্টিং 11-এ ফেরার, সেই প্লেয়ারটার নাম হচ্ছে অবশ্যই নাওরেম মহেশ সিং। নাওরেম মহেশ সিংকে ইস্ট বেঙ্গল দীর্ঘদিন ধরে মিস করছে, প্রথম 3টে ম্যাচে অবশ্যই মিস করেছে। কালকে কিন্তু নাওরেম মহেশ সিংয়ের স্টার্টিং 11-এ ফেরার কিন্তু যথেষ্ট প্রবল সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় আমি যদি চলে আসি, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপো সম্ভবত কালকে স্টার্টিং 11 না থাকলেও স্কোয়াডে থাকার কিন্তু সাউল ক্রেসপো কালকে সম্ভাবনা রয়েছে। সাউল কিন্তু শেষ দুদিন ধরে কিন্তু টিমের সাথে ফুল দমে কিন্তু প্র্যাকটিস করছে। এটা কিন্তু গুড নিউজ ফর অল দ্য ইস্ট বেঙ্গল সাপোর্টার্স। এবং যারা কেভিন সিবিএকে নিয়ে বারবার চিন্তিত, স্বাভাবিক, কেভিন সিবিএকে নিয়ে চিন্তিত হওয়া স্বাভাবিক, কারণ রিসেন্ট টাইমসে বা লাস্ট ম্যাচে যদি আমরা জিকসান সিংয়ের পারফরমেন্স দেখি, উইচ ওয়াজ নট আপ টু দ্য মার্ক অ্যাজ পার মাই নলেজ, বা আমি যতটুকু খেলা দেখি বা খেলা বুঝতে পারি। এবং সেই ক্ষেত্রে কেভিন সিবিএ ইস্ট বেঙ্গল টিমের সাথে রিহ্যাব করছে। অ্যাটলিস্ট আমরা আশা করছি যে মোটামুটি দিন 15-র মধ্যে যদি কেভিন ফিরতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য খুবই ভালো হবে। তবে দিন 15-র মধ্যে যদি ফিরতে না পারে তাহলে কিন্তু মানে কেভিন সিবিএকে হয়তো আমরা এই মাসে, মার্চ মাসে হয়তো মাঠে নাও দেখতে পারি, হয়তো আমরা আগামীতে দেখবো। এবং আমরা যদি স্ট্র্যাটেজির জায়গা থেকে বলি, টেকনিক্যাল আলোচনা নিয়ে বলি, আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছিলাম কালকে, যে কোন কোন জায়গাগুলোতে এফসি গোয়া স্ট্রং, তারা যে শর্ট পাস খেলেন, নিজেদের মধ্যে তারা যে উইং প্লেটা প্রচণ্ডভাবে করতে ভালোবাসে মানালো মার্কেস, তাদের কিন্তু ভালো ভালো উইঙ্গার রয়েছে, ব্রাইসান রয়েছে, উদান্তা রয়েছে, তাদের ফুলব্যাকরা কিন্তু উঠে যেতে পছন্দ করে, বরিস সিং থেকে শুরু করে আকাশ সাংমা। এটা নিয়ে কিন্তু একটা ডিটেল ট্যাকটিক্যাল ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে কালকে বানিয়েছিলাম। যারা যারা মিস করে গেছো তাদের জন্য এই ভিডিওটার একদম এন্ড স্ক্রিনে কিন্তু আমি সেই ভিডিওটা দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর তোমরা ওই ভিডিওটাতে চলে যাবে, তাহলে কালকের যে দুটো টিমের ম্যাচ আপ সেটা কিন্তু একদম পরিষ্কার হবে। এবার আমি একদম ডাইরেক্ট জায়গাতে চলে আসবো। দেখো, ইস্ট বেঙ্গলের দুটো জায়গাতে আসবো, আমি বেশি সময় তোমাদের নেবো না, ভিডিওটা বেশি বড় করবো না। ইস্ট বেঙ্গল এই সিজনে যদি আমরা দেখি যে 3টে ম্যাচে ইস্ট বেঙ্গল 8টা গোল করেছে, 2টো গোল খেয়েছে, এবং ইস্ট বেঙ্গল পয়েন্ট পেয়েছে 6টা। এবং এই 8টা গোল করেছে মাত্র 3জন প্লেয়ার। ইস্ট বেঙ্গল ইউসেফ এজেজারি এই মুহূর্তে টপ স্কোরার টুর্নামেন্টে, সে 4টে গোল করেছে। মিগুয়েল ফেরেরা এই মুহূর্তেই মানে আমি বলবো ইস্ট বেঙ্গল টিমের যে মেন অ্যাটাকের যে প্রাণভোমরা যাকে আমরা বলি, যে পুরো ম্যাচটাকে ডিকটেট করছে। মেজরিটি 3টে ম্যাচের মধ্যে যদি মেজরিটি পার্টে আমরা দেখি, থার্ড ম্যাচেও কিন্তু যে ম্যাচে ইস্ট বেঙ্গল জামশেদপুরের কাছে হেরেছে, সেই ম্যাচ অনেকেই হয়তো বলছে মিগেল ভালো খেলেনি। আমার কিন্তু মিগেলের পারফরমেন্স খুব একটা খারাপও লাগেনি। সব মানে এরকম তো একটা প্লেয়ারের পক্ষে সম্ভব না যে তার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে প্রতিটা ম্যাচ একটা টিম জিতবে। মিগেল কিন্তু অনেক অনেক বল তৈরি করে দিয়েছিল, একের পর এক বল তৈরি করে দিয়ে জয়গুপ্তার মাথায় বল বসিয়ে দিয়েছে, মানে যেটা জয়গুপ্তা হেড করে টার্গেটে রাখতে পারেনি। ইউসেফের মাথায় বল বসিয়ে দিয়েছে। প্রথম গোলের ক্ষেত্রে কিন্তু প্রি অ্যাসিস্টটা কিন্তু মিগেলই রয়েছে। মিগেলের পাস থেকে বিপিন, মানে যেটা ইস্ট বেঙ্গলের একমাত্র গোল, বিপিন থেকে তারপরে এডমান্ডের কাছে যায়। তো যাই হোক, মিগেলের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। আমি এডমান্ডের পারফরমেন্স নিয়ে কী বলবো, আগের দিন প্রথম ফার্স্ট হাফ এডমান্ড যে ফুটবলটা খেলেছে, মানে অনেক দিন বাদে এরকম ইন্ডিয়ান একজন প্লেয়ারকে এতটা ডমিনেটিং ফুটবল খেলতে আমি দেখলাম। এবং এডমান্ডও এই সিজনে কিন্তু আউটস্ট্যান্ডিং, 2টো গোল, একটা অ্যাসিস্ট রয়েছে এডমান্ডের এই এখন অবধি, এবং এই 3জন মিলেই কিন্তু 8টা গোল করেছে। এবার আমার পয়েন্টটা হচ্ছে ইস্ট বেঙ্গলের যে বাকি প্লেয়াররা রয়েছে, একটা চ্যাম্পিয়ন টিমের কিন্তু যারা চ্যাম্পিয়ন হয় তাদের কিন্তু প্রতিটা পজিশনের প্লেয়ারকেই গোল করতে হয়। মিডফিল্ডারদের গোল করতে হয়, স্ট্রাইকারদের গোল করতে হয়, ডিফেন্ডারদেরকে গোল করতে হয়, মানে গোলকিপার বাদে সবাইকেই গোল করতে হয়। এটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি। টিম যখন প্রেশারে থাকে তখন আউট অফ দ্য বক্স কিছু করতে হয়, এবং সেই আউট অফ দ্য বক্স কিন্তু করার এবিলিটি যাদের মধ্যে রয়েছে তাদের পারফরমেন্স কিন্তু খুব একটা মানে ভালো জায়গায় নেই। আগের ম্যাচ যদি আমরা দেখি, আমরা যদি দেখবো কিন্তু মানে রাশিদের পরে এতটা আমাদের এক্সপেকটেশন যে বক্সের মধ্যে বলগুলো যাবে, সেই বলগুলো যখন হেড করে অপোনেন্টের ডিফেন্ডাররা ক্লিয়ার করবে, সেই বলগুলো যখন সেকেন্ড বল হিসাবে আসবে, সেইখান থেকে কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড থেকে কিন্তু রান করে গিয়ে রাশিদ কিন্তু শট নেওয়ার এবিলিটি থাকে, সেইটা কিন্তু এখন অবধি আমরা ইন্ডিয়ান সুপার লিগে দেখতে পাইনি। আগের ম্যাচে কিন্তু রাশিদকে আমার খুব একটা যে ভালো লেগেছে সেটা কিন্তু বলবো না। এবং আরও একটা জিনিস আমি বলবো, রাশিদ কিন্তু মিডফিল্ডে একটা প্লেয়ারের অভাব বোধ করছে, মানে তার পাশে কেউ একজন খেলবে, সেটা সৌভিক হতে পারে, সেটা জিকসান হতে পারে, সেটা সাউল হতে পারে, সেইটা কিন্তু কাউকেই আমরা দেখতে পাইনি। এবং আমি জানি না মানে ইস্ট বেঙ্গল পরবর্তীতে প্রথম ম্যাচে মানে নেক্সট ম্যাচে কালকের ম্যাচে ইস্ট বেঙ্গল কী
স্টার্টিং লাইন আপ নেবে বা কী ফরমেশনে নামবে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল কিন্তু 4-5-1-এ গেছিলো, সামনে একমাত্র ইউসেফকে রেখেছিল। সেকেন্ড ম্যাচ থেকে কিন্তু লাস্ট দুটো ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল 4-4-2-তে গেছিলো। তো কালকের ম্যাচে কীভাবে স্টার্ট করবে রাশিদ, কী করবে সেটা আমি জানি না এই মুহূর্তে, তবে আমার মনে হচ্ছে রাশিদের সাথে আরেকজন পেয়ারিংয়ে পিভট রোলে কিন্তু আমার একজন প্লেয়ারকে দরকার, এবং পিভট রোলটা তোমরা নিশ্চয়ই জানো যে হবে হচ্ছে ডিফেন্সের শিল্ড হবে, এবং সামনের দিকে যারা অ্যাটাকের লাইনে রয়েছে, অ্যাটাকিং মিডফিল্ডার স্ট্রাইকাররা যারা রয়েছে, ফরওয়ার্ড উইঙ্গার যারা রয়েছে, সেইখানে বল বাড়ানোর দায়িত্ব কিন্তু তাদের কিন্তু থাকে। সেই রোলটা কিন্তু রাশিদ কতটা করতে পেরেছে আমি জানি না। আগের ম্যাচে একটাই ভালো বল বাড়িয়েছিল ফার্স্ট হাফে মিগেলের দিকে, মিগেল সেই শটটা নেওয়ার চেষ্টা করেছিল, টার্গেটে রাখতে পারেনি। এবার দ্বিতীয়ত আরেকটা জায়গাতে চলে আসি, ইস্টবেঙ্গল যে গোল খেয়েছে সেই মানে দুটো ব্রেকডাউন যদি আমি করি, প্রথম গোলটার ক্ষেত্রে তোমরা দেখবে রাইট উইং থেকে কিন্তু মেসি বাউলি কিন্তু ঢুকে যায়, রাইট উইং থেকে মেসি বাউলি ঢুকে যায়, এবং সেই জায়গায় ইস্টবেঙ্গলের যে লেফট উইঙ্গার বিপিন সিং কিন্তু ট্র্যাক ব্যাক করে, এবং বিপিন সিংয়ের সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গলের যে লেফট ব্যাক জয়গুপ্তা ট্র্যাক ব্যাক করে, জয়গুপ্তা কিন্তু আটকাতে পারেনি। এবং প্রতিটা ম্যাচেই আমরা দেখতে পাচ্ছি জয়গুপ্তার জায়গা থেকে কিন্তু জয়গুপ্তার ওই লেফট ব্যাক জায়গা থেকে, এবং অপোনেন্টের যেটা রাইট উইং অ্যাকচুয়ালি, সেই জায়গা থেকে কিন্তু একটার পর একটা অ্যাটাক আসে। মাদিতালাল যেখান থেকে রান করে এলো পিছন থেকে, তোমরা যদি দেখো জিকসান সিং টোটালি আউট অফ পজিশন, টোটালি, যেখানে সেন্টার ব্যাক একজন লেফট সেন্টার ব্যাক যখন লেফট উইংয়ের দিকে চলে গেছে বা লেফট ব্যাক পজিশনের দিকে চলে গেছে, লেফট উইং না সরি লেফট ব্যাক পজিশনের দিকে যখন আনোয়ার চলে গেছে, সেই জায়গাতে তো জিকসান সিং তার যে আর মানে কাউন্টার পার্ট, তার যে আর একটা সেন্টার ব্যাক যে রাইট সেন্টার ব্যাক, সে পজিশনেই নেই, পিছন থেকে মাদিতালাল পুরো ফ্রিতে এসে রান করে গিয়ে ওখানে শট নেয়, যেখান থেকে বলটা গিল সেভ দেয়, যেখান থেকে কর্নার। এবার কর্নারের ক্ষেত্রে ওখানে কিন্তু নিকোলা যে কর্নারটা নেয়, বলটা মাথায় দিয়েছে, একদম স্টিফেনেজের মাথায় দিয়েছে, কিন্তু স্টিফেনেজের ক্ষেত্রে দুটো জিনিস যদি তোমরা দেখো, স্টিফেনেজের পাশে জয়গুপ্তা, আনোয়ার আলী, জিকসান সিং, রাকিব ওকে গোল করে রয়েছে, কিন্তু ও যে বলটা আসছে ওকে কেউ চ্যালেঞ্জ করেনি ফিজিক্যালি, এবং ওর যে হাইট সেখানে ওকে চ্যালেঞ্জ করা কিন্তু খুব ডিফিকাল্ট। আমার মনে হয় যে ওই জায়গাতে যেখান থেকে ও হেডটা করে গেছে, সেই জায়গায় জয়গুপ্তার ওকে চ্যালেঞ্জ করা উচিত ছিল। জয়গুপ্তা হাইটে কিছুটা চ্যালেঞ্জ করতে পারতো ওই জায়গাতে, এবং ওটা কিন্তু টোটালি একটা ডিফেন্সিভ ল্যাপস, একদম ডিফেন্সিভ ল্যাপস। আরও একটা জিনিস বলি, একটা অবস্ট্রাকশন কিন্তু হয়েছে, অনেকে অফসাইড বলছে, আজকে কোচও সম্ভবত অফসাইড বলেছে, মানে অনেকেই আলোচনা করছিল যেটা অফসাইড, এবং কোচও আজকে বলেছে যে ওটা অফসাইডের ব্যাপারটা নিয়ে, যে মোহাম্মদ সানান যেখানে কী করছিল, প্রথমেই ওখানে যখন মোহাম্মদ সানান গোলকিপারের ভিশনটা ওখানে নষ্ট করছিল বা গোলকিপারের সামনে দাঁড়িয়েছিল, তখনই রেফারির উচিত ছিল যে ওখানে একটা বাঁশি বাজিয়ে ওখানে কিন্তু সতর্ক করে দেওয়া মোহাম্মদ সানানকে, যে তুমি অকারণে কেন 6 ইয়ার্ড বক্সের মধ্যে গিয়ে তুমি গোলকিপারকে তুমি ডিস্টার্ব করছো, এইটা কিন্তু হওয়া উচিত ছিল। এটা কোনো রকম এক্সকিউজ নয়, তবে ডেফিনেটলি ওই জায়গাতে গোলকিপারকে ডিস্টার্ব করা হয়েছিল, এবং কোচও সেটাতে বিরক্ত, সেটা কিন্তু আজকে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কিন্তু কোচ বুঝিয়ে দিয়েছে। দ্বিতীয় গোলের ক্ষেত্রে যদি আমি একটা জায়গাতে আসি, দ্বিতীয় গোলটা হওয়ার ঠিক আগে তোমরা দেখবে যে মিগেলকে জার্সি ধরে টেনে ফেলে দেয় হচ্ছে মাদিতালাল, এবং মাদিতালাল ওইভাবে জার্সি টেনে ফেলে দেওয়ার পরে মাদিতালালে কোনো কার্ড হয় না, এবং সেই জায়গায় মিগেল মাথা গরম করে কিন্তু একটা ইয়েলো কার্ড দেখে ফেলে। এবার আমি একটা জিনিস বলি, আমাদের এই ভারতীয় ফুটবলে রেফারিদের মান সম্মান খুব আছে, অবশ্যই থাকা উচিত, রেফারি নিজের হাতে ম্যাচের কন্ট্রোল রাখবে, এটা কোনো ভুল ব্যাপার নয়, কিন্তু একটা রেফারি যদি তার সিদ্ধান্ত ঠিক করে না দিতে পারে বা নিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু অপোনেন্টের মানে যে প্লেয়ার সিদ্ধান্তটা তার ফলে পাচ্ছে না, সেই প্লেয়ার কিন্তু অবশ্যই তার টেম্পার হারাবে, এবং সেই ক্ষেত্রে সেটাই হয়েছে। রেফারিং নিয়ে আমি নতুন করে কিছু বলবো না, রেফারিং কোনোদিনই উন্নত মানের আমার মনে হয়নি ভারতীয় ফুটবলে এখনও, এই ইন্ডিয়ান সুপার লিগ আমি সেটা দেখতে পাইনি। দ্বিতীয় গোলের ক্ষেত্রে যদি আমি বলি, যেখানে রাইতা চিকাওয়া, মোহাম্মদ সানান থেকে রাইতা চিকাওয়া থেকে মাদিতালাল যে ট্রায়োটাতে গোলটা ভাঙে, সেইখানে যদি তোমরা লক্ষ্য করে দেখো, মিডফিল্ডে সেই জায়গাতে কিন্তু মোহাম্মদ রাশিদ নেই, মিডফিল্ডে সেই জায়গাতে সেই সময় অলরেডি সৌভিক চক্রবর্তী চলে এসেছিল, সৌভিক চক্রবর্তী মাঠে চলে আসা মানে রাশিদ এবং সৌভিক চক্রবর্তী পিভট রোল প্লে করবে দুজনেই, যদিও সৌভিক চক্রবর্তী আসার পরে রাশিদ কিছুটা অ্যাডভান্স রোলে যাচ্ছিল, এবং সামনের মিগেলদের সাথে কিন্তু একটা লিঙ্ক আপ প্লে করার চেষ্টা করছিল। তো কিন্তু তোমরা যদি অ্যাটাকের ক্ষেত্রে দেখো, সেইখানে কিন্তু সৌভিক চক্রবর্তীর ল্যাথার্জিক পারফরমেন্স, মানে সৌভিক চক্রবর্তী এগিয়ে গিয়ে যে ওই জায়গাটাতে যখন রাইতা চিকাওয়া বলটা মানে পাস করছে, 1-2 খেলছে যেখানে ওখানে মাদিতালালের সাথে, সেই জায়গাতেও কোনো ট্যাকেলেই গেল না ওইখানটাতে, এবং ওই গ্যাপটা, ওই যেটাকে আমরা বলি কাউন্টার প্রেসিং, যে মানে ন্যারো করা যে গ্যাপটা নিজেদের মধ্যে, যে তারা 1-2 খেলছে, অবশ্যই ওই গোলটা খেতে জামশেদপুরের প্লেয়ারদেরকে আমি ক্রেডিট দেবো, কিন্তু ওখানে সৌভিক চক্রবর্তী মিডফিল্ডে একটা ল্যাক ছিল, এবং সেই জায়গা থেকে যেখান থেকে রাইতা চিকাওয়া যখন গিয়ে শট করে, তোমরা যদি লক্ষ্য করে দেখবে জিকসান সিং কিন্তু সেইখানেও আউট অফ পজিশন। কেন জানো? কারণ জিকসান সিং নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়েছিল, না নিজের রাইট সেন্টার ব্যাক পজিশনটাতে হোল্ড করে দাঁড়িয়েছিল, নাও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাতে এসে দাঁড়িয়েছিল। কারণ জিকসান সিং এর প্রবলেমটা হচ্ছে, জিকসান সিং 1 মাস
সেন্টার ব্যাক পজিশনে প্র্যাকটিস করে জিকসান সিং সেন্টার ব্যাক খেলছে, কারণ জিকসান সিং ইজ নট এ প্রপার সেন্টার ব্যাক। এই প্রবলেমটা কিন্তু ইস্টবেঙ্গল আগের ম্যাচে মানে ফেস করেছে। তো আমি জানি না যে নেক্সট ম্যাচে কে স্টার্ট করবে সেন্টার ব্যাক, জিকসানই স্টার্ট করবে, সেই পেয়ারিংটাকে কোচ অস্কার ধরে রাখবে, না নুঙ্গাকে সেন্টার ব্যাক পজিশনে স্টার্ট করবে যতদিন না কেভিন আসে, এটা আমি জানি না। তবে বারবার আগের ম্যাচে লক্ষণীয় যে জিকসান সিং কিন্তু আউট অফ পজিশন কিন্তু বারবার হয়ে গেছে, যেটা কিন্তু নট আ গুড সাইন ফর ইস্টবেঙ্গল। কারণ আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, এফসি গোয়ার টিমটা কিন্তু যথেষ্ট, তাদের কিন্তু মানে উইঙ্গাররা কিন্তু যথেষ্ট পেসে রান করবে, সেই জায়গায় জয়গুপ্তা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু চাপে থাকবে। আশা করি জয়গুপ্তা ফিটই আছে, জয়গুপ্তার মাথায় একটা ইঞ্জুরি হয়েছিল, জয়গুপ্তা এখন অব্দি ফিট আছে, জয়গুপ্তা স্টার্ট করবে যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে, এবং কালকে নাওরে মহেশ সিং স্টার্ট করবে। ইস্টবেঙ্গলের টিমটা এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, গোলে গিল, রাইট ব্যাক পজিশনে রাকিব, সেন্টার ব্যাক পজিশনে সম্ভবত জিকসান আর নুঙ্গার মধ্যে আমি চাইবো যে নুঙ্গাকে স্টার্ট করা, কারণ জিকসানের লাস্ট ম্যাচে পারফরমেন্স খুব একটা ভালো লাগেনি। তবে জিকসান স্টার্ট করতে পারে আনোয়ারের সাথে, বাদিকে জয়গুপ্তা। মিডফিল্ডটা যদি যাই, আমি মিডফিল্ডে মাহেশকে চাইবো, মাহেশ স্টার্ট করুক এটা চাইবো, তার সাথে মিগেল, তার সাথে রশিদ চাইবো, এবং আমি চাইবো যে মানে ইস্টবেঙ্গল কালকের ম্যাচে 4-5-1 ফরমেশনে যাক, যেটা প্রথম ম্যাচে গেছিল। বাদিকে বিপিন সিং থাকবে, ডান দিকে এডবার্ট, এবং সামনে এজেজারি থাকবে, অ্যান্টন সোজাক এবং সাউল ক্রেসপো যদি টিমে থাকে, সাউল ক্রেসপো অবশ্যই বেঞ্চে থাকে। পজিশনগুলো কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই জরুরি হয়ে উঠেছে, যে টপিকগুলো বললাম, যে পয়েন্টগুলো বললাম, এবং বাকি আমি কিন্তু কালকে আরও ডিটেলে তোমাদের আবারও বলে দিচ্ছি, এই ভিডিও লাস্টেই রয়েছে, তোমরা দেখতে পাবে। আমি কিন্তু এফসি গোয়া এবং ইস্টবেঙ্গলের কি উইকনেস, এফসি গোয়ার কি উইকনেস রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি, এবং ইস্টবেঙ্গল কি করে ওদের ডিফেন্সটা ভাঙতে পারে সেটাই আলোচনা করেছি। অবশ্যই এটা আমাদের বদলার ম্যাচ, সুপার কাপের বদলা নিতেই হবে, সুপার কাপের ফাইনালে ওরা আমাদেরকে হারিয়েছে, সেই বদলা নিতেই হবে। এবং যদি চ্যাম্পিয়নশিপের লড়াইতে আদৌ থাকতে হয়, ইমাজিনেশন ওয়ার্ল্ডে নয়, অ্যাকচুয়ালি রিয়ালিটিতে যদি চ্যাম্পিয়নশিপে থাকতে হয়, কালকের ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের 3 পয়েন্ট ছাড়া অন্য কিছু পাওয়ার মানে নেই। 3 পয়েন্টই পেতে হবে, 3 পয়েন্ট না পেলে চ্যাম্পিয়নশিপে থাকবে না, মিড টেবিল ফিনিশে থাকবে, 3-4-5-এ থাকতে পারে, চ্যাম্পিয়ন হওয়া যাবে না কাল যদি 3 পয়েন্ট না পাওয়া যায়, মানে চান্সই নেই। কারণ মোহনবাগান সুপার জায়ান্ট যেভাবে খেলছে, চান্সই নেই। পরবর্তীতে আমরা দুটো টিম নিয়ে আরও ডিসকাশন করবো, এই ম্যাচ ডেগুলো হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানো, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আরও মানুষের কাছে শেয়ার করে দেবে। এবং অবশ্যই কিন্তু কালকে আমরা লাইভ স্ট্রিমে আসবো, ইস্টবেঙ্গলের ম্যাচ বিকেলবেলা ইউটিউবে লাইভ স্ট্রিমে চলে আসবো, সকলের সাথে কালকে বিকেলবেলা দেখা হবে। এখনের মতো সকলকে এখানেই টাটা।